কবি নজরুল সাহিত্য মঞ্চ কনসামের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি নজরুলের জীবনকর্ম এবং কনসাম শীর্ষক আলোচনার এই পর্যায়ে প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব জেহাদউদ্দিন, বিশিষ্ট নজরুল গবেষক, উপসচিব, অর্থ মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী এবং কবি নজরুল সাহিত্য মঞ্চ বা কনসামের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কনসামের মাননীয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহিন, উপস্থিত আছেন নজরুল প্রেমিক এবং বিশারদগণ। ইতিমধ্যে মুগ্ধ হয়ে যার বক্তব্য শুনছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ জহিরুল আলম নিউটন। ইতিপূর্বে যাদের বক্তব্য আমি শুনেছি, জনাব কবি হুমায়ুন কবির, আমার অত্যন্ত প্রিয়জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান, এবং আমি এখানে এসে জানলাম যে তিনি কনসামের ব্যবস্থাপনা পরিচালক। বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রভাষক জনাব নাইমুল ইসলাম। বক্তব্য রেখেছেন আমার পাশে উপবিষ্ট আমার ভাই শরীফ উদ্দিন ভাই। আমি মুগ্ধ হয়ে তাদের বক্তব্য শুনছিলাম এবং যারা উপস্থিত আছেন মান্যবর অতিথি বলবো না, আপনারাই আসলে এটার প্রাণ, কনসামের সবাই আয়োজক। তো আমি আজকে এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছি যে আমাদের প্রথম কথা হলো যে এটা নজরুল বিষয়ক একটি অনুষ্ঠান। তো নজরুল বিষয়ক যে কোনো আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আমি মনে করি যে আমি সার্থক এবং ওই সময়টুকু আমার জীবনে সার্থক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জেনেছেন যে আমি এখানকার ছাত্র, এই আইন বিভাগের ছাত্র, কিন্তু জেনে হয়তো খুব অবাক হবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ আইন সমিতির এই কনফারেন্স রুমে আমি ইতিপূর্বে কোনোদিন প্রবেশ করি নাই। আজকে প্রথম আমি প্রবেশ করলাম, কারণ হলো আজকে এখানে নজরুল প্রবেশ করছে। সেই কারণ এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি যতদিন পড়াশোনা করেছি, আমি আমার সম্মানিত কোনো শিক্ষকের মুখে ক্লাসরুমে আমি কাজী নজরুল ইসলামের নাম শুনিনি। অথচ কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ভারতে, পরাধীন ভারতে তিনি আদালতের দ্বারা অবিচারের শিকার হয়েছিলেন, তিনি আইনের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। তো সেই কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চারিত হওয়ার কথা ছিল যে বাংলাদেশের জাতীয় কবি তৎকালীন ব্রিটিশ সরকারের তাদের সাজানো আদালত কর্তৃক যে বিচারের মুখোমুখি হয়েছিলেন, সেই বিচারটি ছিল ভুল বিচার। এই ধরনের উচ্চারণ হওয়া উচিত অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে। রাজবন্দির জবানবন্দি, সেই জবানবন্দিতে কাজী নজরুল ইসলাম আইনের যে কথাগুলো বলেছেন, সুবিচারের যে কথাগুলো বলেছেন, গুড গভর্নেন্সের যে কথাগুলো বলেছেন, ন্যায় বিচারের যে কথাগুলো বলেছেন, সেই রাজবন্দির জবানবন্দি এই ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পাঠ্য হওয়া দরকার ছিল। আমাদেরকে, আমাদের সম্মানিত শিক্ষকগণ শ্রদ্ধা রেখে বলছি, কোনোদিন তাদের মুখে কোনোদিন শুনিনি রাজবন্দির জবানবন্দির কথা। আমি একজন ইটালিয়ান একজন আইনজীবী এবং সাহিত্যিক, আমি এই মুহূর্তের নামটি আমার মনে পড়ছে না, তিনি বলেছেন যে আমি বিভিন্ন আদালতে, দেশীয় আদালত এবং আন্তর্জাতিক আদালতে আমি বিভিন্ন মামলা লড়াই করেছি। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আইনজীবী হিসাবে ভূমিকা রেখেছি। আমার ড্রয়িং রুমে রবীন্দ্র রচনাবলী আছে। তিনি কিন্তু বিদেশি। বললেন যে আমার পূর্বপুরুষেরা কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের কথা জানতেন, আমাদের ড্রয়িং রুমে রবীন্দ্র রচনাবলী আছে, কিন্তু যে কোনোভাবেই হোক রাজবন্দির জবানবন্দি আমার পড়বার সৌভাগ্য হয়েছে। আমার মনে হয়েছে
পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এত সুন্দর সাহিত্য উচ্চারণ, বলিষ্ঠ উচ্চারণ পৃথিবীর কোনো সাহিত্য নেই। আমার প্রেমরূপে প্রবেশ করিনি, কারণ কাজী নজরুল ইসলামকে একটা দেশের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সে আফসোস করেছেন বিদেশিরা। আপনারা জানেন উইলিয়াম রেডিস নামে একজন ইংরেজ সাহিত্য সমালোচক, তিনি বলেছেন, নজরুল ইনস্টিটিউটে বইটি আছে, নজরুল অ্যান্ড ইভালুয়েশন। এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কই আমরা তো বলতে পারি না সাহস করে এই কথা। আজকের এই বিশেষ দিনে অনেক তথ্যবহুল আলোচনা আপনারা করেছেন, আরো শুনবো আলোচনা আমরা। কিন্তু নজরুল আসলে এমন একটি মহাসমুদ্র যে কোন দিকে আমরা আসলে প্রবেশ করব, কোন দিকে আলোচনা করব, নিউটন যেমনটি বলেছেন যে আসলে একদিকে শুরু করলে ওইটাই শেষ করা যায়। নজরুলের পরিচিতি কে? তিনি বিদ্রোহী কবিতার প্রতিটি শব্দে তার পরিচয় আছে। বিদ্রোহী কবিতা তো তিনি শুধু আমার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে লিখেননি, তাকে আমরা পাবো তার সৃষ্টির মধ্য দিয়ে। বিদ্রোহী কবিতা ঠিকভাবে আমরা বুঝলে আমরা নজরুলকে বুঝে ফেলতে পারবো। তিনি আইনের ব্যাপারে কি বলেছেন? আমি মানি না কোনো আইন। আজকে আইন বিভাগে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি মানি না কোনো আইন, আমি তাই করি ভাই এই মন চাহে যখন, যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি কোনো আইন মানি না। আচ্ছা, একটা ভালো মানুষকে এই কথা বলে কোনোদিন আমি কোনো আইন মানি না, তাকে আমরা ভালো মানুষ বলবো? তিনি আইন মানেন না। তিনি একমাত্র ব্যক্তি পরাধীন ব্রিটিশ ভারতে তিনি লিখিতভাবে বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করতে পেরেছিলেন, আমি মানি না কোনো আইন। কেন মানেন না? কারণ তিনি জানতেন যে আইন দুই রকমের আছে, এক হলো কালো আইন আর এক হলো সাদা আইন। আইন হলে যেটা মানতে হবে না, দেখতে হবে আইন তৈরি করার নৈতিক লিগ্যাল ভিত্তি তার আছে কিনা। কারা আইন তৈরি করেছে? তারা তো ডাকাত, ওরা ডাকাত। নজরুল বলেছেন যে তোদের তোরে বরাদ্দ ভাই আঘাত, শুধু আঘাত। ব্রিটিশরা এসে আমার দেশ দখল করে আইন করবে আর সেই আইন আমি মেনে নিব, সেই মানুষটি কাজী নজরুল ইসলাম ছিলেন না। সেই জন্য তিনি বলেছেন আমি মানি না কোনো আইন। সেই জন্য আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আইন যখন বিচারক তাকে বলছেন যে আপনি তো একজন কবি, সম্মানিত কবি, আপনি তো বুঝেন সবকিছু, আপনি তো আইন লঙ্ঘন করেছেন, আপনি রাষ্ট্রদ্রোহ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করেছেন, আপনি জানেন এটা শাস্তি কি হয়। কাজী নজরুল ইসলাম তখন বললেন আইন যেখানে ন্যায়ের শাসক হয় সেইখানে সত্য বলিলে বন্দী হতে হয়। আইন কখনোই ন্যায় বিচারের প্রতীক হতে পারে না। আইন তখনই ন্যায় বিচারের প্রতীক হবে আইনটা যদি সঠিক আইন হয়। কোনো কালো আইন ন্যায় বিচারের প্রতীক হতে পারে না। সেই কথা, সেইটা শুধু মুখের কথা না, এর পেছনে যে দর্শন আছে, এর পেছনে যে জাস্টিস এনশিওর করার যে বলিষ্ঠ উচ্চারণ আছে, সেই বিষয়টি আমরা কি আজও বিশ্ববাসী উপলব্ধি করতে পেরেছি? আমরা তো চোখ বন্ধ করে আমরা যারা ব্যাকুব, আমাদেরকে শেখানো হয় তোমার সামনে একটা আইন আছে, আইনে মেরে দিতে পারবো। বাট তিনি ব্যাকুব ছিলেন না, একমাত্র সঠিক মানুষ ছিলেন তিনি পরাধীন ব্রিটিশ ভারতে। আমরা যদি বলি একমাত্র স্বাধীন কবি ছিলেন তিনি, সেই জন্য তিনি বলতে পেরেছেন আমি মানি না কোনো আইন। তিনি জানতেন যে আইনটাই বৈধ না, সুতরাং এই আইন আমি মানবো কেন। তিনি ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিতেন না। প্রত্যেকটা জিনিস আমরা যদি ক্রাইটেরিয়া ধরে ধরে টেস্ট করি যে তিনি আসলে সঠিক মানুষ ছিলেন কিনা, শুদ্ধ মানুষ ছিলেন কিনা, নাকি মুনাফিক ছিলেন, লিখতেন একটা করতেন আরেকটা, দিনের আলোতে করতেন আরেকটা, রাতের আধারে করতেন আরেকটা, এরকম ছিলেন কিনা, প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা টেস্ট করি দেখবো যে প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ, কালোত্তীর্ণ, জগোত্তীর্ণ মহামানব তিনি। সেই জন্য খান মোহাম্মদ মঈনুদ্দিন যখন প্রথম তার জীবনী গ্রন্থ লিখেন, একটু ভিন্ন ধর্মের জীবনী গ্রন্থ, তিনি তার নাম দিয়েছেন কি যুগস্রষ্টা নজরুল। নজরুল একটি যুগের স্রষ্টা, তিনি একটি যুগের স্রষ্টা। চারটিখানি কথা। এবং কোন সময় তিনি নতুন যুগের সৃষ্টি করেছেন? যেই সময় মেধাবীরা মেধা বিক্রি করে দিয়েছে, যেই সময় জ্ঞানীরা তার জ্ঞান বিক্রি করে দিয়েছে, ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছে তারা এই পার্থিব লাভের জন্য। আমাকে, আপনাকে, আপনার ভূখণ্ড বিক্রি করে দিয়েছে তারা ব্রিটিশদের পদলেহন করে। সেই সময় কাজী নজরুল ইসলাম একটি নতুন যুগের সৃষ্টি করেছে, একটা নতুন সম্ভাবনার দরজা তিনি আমাদের জন্য খুলে দিয়েছেন। চারটিখানি কথা না, তার যে বিদ্রোহ, তার বিদ্রোহের যে স্বরূপ আমরা মুখে বলে ফেলি, শব্দগুলো খুব সহজ হয়ে গেছে, মুখে বলে ফেলি, কিন্তু আমরা অনুধাবন করি কথা। বিদ্রোহ করা চারটিখানি কথা না।
আপনি একজন শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা চারটিখানি কথা, চারটিখানি কথা না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে মুসা এবার তুমি যাও ফেরাউনের কাছে সত্য কথা বলো, দাওয়াত দাও তুমি, মুসা আলাইহিস সালাম কি বললেন আল্লাহর কাছে? নিশ্চয়ই একটু তিনি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, নিশ্চয়ই দায়িত্বটা কিভাবে পালন করবেন সেই জন্য আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমাকে তুমি, আমি তো মুখে ঠিকভাবে কথা বলতে পারি না, আমার জড়িয়ে যায় মুখ, আমি কি করবো, তুমি আমাকে প্রস্তুত করে দাও। তখন আল্লাহ বললেন যে তুমি শিখো, তুমি পড়ো, দোয়া পড়ো, দোয়া পড়ো তুমি আমার কাছে, আমি তোমার জড়তা, মুখের জড়তা সব দূর করে দেব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। আল্লাহ তাকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ তাকে প্রস্তুত করে দিলেন। কাজী নজরুল ইসলাম কত বড় শাসকের সামনে দাঁড়িয়ে, ফেরাউনের পরিধি কতটুকু ছিল আর ব্রিটিশের পরিধি কতটুকু ছিল চিন্তা করেন। যে ব্রিটিশ রাজ সম্পর্কে বলা হয় পৃথিবীর কোথাও তাদের সূর্যাস্ত যায় না, সব জায়গায় তারা আছে। সেই ব্রিটিশ অপশক্তির সামনে দাঁড়িয়ে, পরাশক্তির সামনে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম বলছেন যে ডাকাত, তোরা ডাকাত, তোদের তোরে বরাদ্দ ভাই, আঘাত শুরু আঘাত। চারটিখানি কথা। জিহাদ কাকে বলে, বিদ্রোহ কাকে বলে, সহজ কথা। তিনি দাঁড়িয়ে বলতে পেরেছিলেন এই কথা। দ্বিতীয় আর কয়টি মানুষ ছিল আমরা গুনে গুনে পাবো না, কয়টি মানুষ ছিল। ভারত হবে ভারতবাসী, এর কথা বলেছেন ভাইরা, যে যারা স্বাধীনতার নামে আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করছিল, আন্দোলনের নামে বিভ্রান্ত করে কিন্তু অনেক মানুষকে। আপনি মঞ্জিলে মকসুদে যাচ্ছেন, আপনাকে বলবে যে রাস্তা এটা না এটা, আপনি এদিকে আসেন, সুন্দর, এই রাস্তাটা সুন্দর, এই রাস্তায় দিয়ে গেলে আর সহজে আপনার মুক্তি মিলবে। সেই লোকগুলোর উদ্দেশ্যে তিনি কি লিখলেন? আনন্দময়ীর আগমন। আপনারা খেয়াল করবেন যে তার জেল হয়েছিল আনন্দময়ীর আগমনের জন্য, তো বিদ্রোহী কবিতার জন্য না। কেন? বিদ্রোহী কবিতা তো আরো বলিষ্ঠ উচ্চারণ, কেন না? সেই জায়গাতেও কিন্তু আমাদের বুঝবার কিছু বিষয় আছে। দেখুন, আনন্দময়ীর আগমনে কবিতার মধ্যে তিনি কিছু সংখ্যক মানুষকে তিনি সরাসরি আঘাত করেছেন। রবির শিখা ছড়িয়ে পড়ে তীক্ষ আছে দিগন্তরে, সেই কর শুধু কষ্ট নামা অন্ধকার আর বন্ধ করে। এই রবির শিখা রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে আলো দিয়ে বেড়াচ্ছে, কিন্তু অন্ধকার ভারতবর্ষে তার আলো পড়ছে না, তাকে আমরা শ্রদ্ধা করি। যারা অহিংস আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে কিন্তু লিখতেন নপুংসকের অহিংস বই। এ তো নপুংসক যে অহিংস আন্দোলন করে, স্বাধীনতার জন্য অহিংস আন্দোলন করে, এটা বাটপারি, মুনাফিকি, জাতির সাথে গাদ্দারি করা। স্বরাজ টরাজ বুঝি না আমি, স্বরাজ টরাজ এগুলো কিচ্ছু বুঝি না। এটা একটা মানে এক একজন মহাদতি এক এক রকম করে খায়। স্বরাজ আসে, টাকা আসে, স্বরাজ আসে না। আমাদের শিশুদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু স্বাধীনতা আসে। এই সত্য কথা বলা চারটিখানি কথা। সেই পরাশক্তি ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে সেই কাজগুলো কাজী নজরুল ইসলাম করে গেছেন। এখন করে গেছেন বলে তাকে আবার মানে ছোট করে রাখবার জন্য তাকে বলা হতো যে উনি তো হুজুগের কবি, যে আওয়াজ করলে কি কবি হওয়া যায় না। কবিতার মধ্যে কি থাকতে হয়? সৌন্দর্য থাকতে হয়, কি রকম কাব্য বলা অনেক রকমের কথাবার্তা আছে, ওগুলো থাকতে কবি হয়। কোথায় জবাব দিই? আমার যুগের কবি না হুজুগের কবি, এটা সময় আছে মানুষই বলে। আমি যুগের একটা জিনিস খেয়াল করবেন, আমরা বলি যে টেন্স 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল 3 প্রকার বলি আমরা, কিন্তু আসলে কাল তো একটা, বর্তমান। অতীত তো নাই, ভবিষ্যৎ আছে নাই, আমরা দাঁড়িয়ে থাকি সবসময় বর্তমানের উপর। আর এই বর্তমানের কথা যিনি বলতে পেরেছেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মনে মুখ বুঝে তাই সই ছবি। অমর কাব্য তোমরা দেখিও বন্ধু যাহারা আছো সুখী। প্রার্থনা করো লেখাই যারা 33 কোটির মুখের রস, আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। এর চেয়ে বড় ফিলোসফি, এর চেয়ে বড় উচ্চারণ, মানবিক উচ্চারণ কি? এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলে শেষ করা। এখন সময়ও কম, আপনারা আপনাদের মূল্যবান কথা আরো শুনবো আমরা, আমি ওইদিকে যাচ্ছি না। এখন কাজী নজরুল ইসলামকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি, কতটুকু চর্চা করতে পারছি, এই একটা জায়গা। আরেকটা বিষয়, চর্চা তাকে না করলে কি হবে? তার কি লস আছে? তার তো কোনো ক্ষতি নেই। তিনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, তিনি আল্লাহর পছন্দের মানুষ, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। একটা সার্থক জীবন তার ছিল, সার্থকতার সাথে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। এখন আমরা যদি তাকে চর্চা করি, ধারণ করি, আমাদের প্রজন্মের কাছে নিউটন বলছিলেন যে বাচ্চাদেরকে সামনে রাখতে, যে আমরা যদি তাদের মধ্যে চেতনা ছড়িয়ে দিতে পারি, লাভবান আমরা হব। কিন্তু ব্যাপকরা তো নিজের লাভ নিজে বুঝে না, আত্মঘাতী জাতি। নিজের লাভটাও আমরা, কে আপন কে পর সেটা আমি চিনি না, কে আমার আপন কে আমার পর সেটা আমি বুঝি না। আজকে
বঙ্গবন্ধুর কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতেই হবে, কারণ তিনি না থাকলে যেমনটি বললেন স্বাধীন বাংলাদেশ হতো না, আর তিনি না থাকলে কাজী নজরুল ইসলামকে আমরা পেতাম না আমাদের মাটিতে। খেয়াল করবেন আল্লাহ তাকে কতটা সম্মানিত করেছেন, বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছে। আবার দেখুন যে মানুষটা সারা জীবন স্বাধীনতার কথা বলেছেন, মুসলমান মানে স্বাধীন, আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। একটি কথার মধ্যে কত গভীর দর্শন আছে চিন্তা করা যায়। এই কোরআন শরীফ পৃথিবীতে এসছে সবাইকে মুক্ত করবার জন্য, আমি যেন আমার থেকে মুক্ত হতে পারি। ভোগ বিলাসে মোদের জীবন করুণা মলিন, আমরা ভোগ বিলাসিতার কাছেও কিন্তু আমরা বন্দী হয়ে থাকি। পরাধীনতা যে শুধু অন্যদের কাছে পরাধীন হয় তা না, আমি আমার নফসের কাছে পরাধীন। সেই জন্য নজরুল লিখেছেন ভোগ বিলাসে মোদের জীবন করুণা মলিন। এই যে নজরুল স্বাধীনতার এত বড় একজন কবি, এত বড় একজন নকিব মুয়াজ্জিন, আর কয়জন আছে বিশ্ব সাহিত্যে আমি জানি না। তাকে আল্লাহ কতটা দেখেন তার ইজ্জত রেখেছেন আল্লাহ কিভাবে। এই বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র কয়টা আছে পৃথিবীতে? বাঙালি জাতির একটি, বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে একটি, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই নামকরণটি করেছেন কাজী নজরুল ইসলাম, এই নামকরণটি কাজী নজরুল ইসলাম। জাতীয় স্লোগান জয় বাংলা কাজী নজরুল ইসলামের তৈরি করা। তো আল্লাহ তো সবই দেখেন, এই কারণে কাজী নজরুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পরাধীন দেশে তার সমাধি হোক, তার কবর হোক, এটা আল্লাহ চান নাই। স্বাধীন দেশে তাকে আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, কোন পরাধীন দেশে না। সুতরাং আল্লাহর কাছে আমরা গ্রেটফুল, আমরা শুকর আদায় করি যে কবির মর্যাদা তিনি রেখেছেন। কারণ একটা স্বাধীনতার কবি তার যদি পরাধীন দেশে কবর হইতো তাহলে এটা একটা আফসোস থেকে যেত। আপনারা দুই আলী ভাইয়ের নাম জানেন তো, শওকত আলী, মোহাম্মদ আলী, দুই আলী ভাতা। তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের জীবন দশায় যদি ভারত স্বাধীন না হয় তাহলে এই দেশের জন্য আমাদের কবর না হয়, ফিলিস্তিনে আমাদের কবর, আল-আকসা মসজিদের পাশে আমাদের কবর। স্বাধীনতার মানুষগুলোকে আল্লাহ কিন্তু এইভাবে সম্মানিত করে, পরাধীন রাখেন। তো কাজী নজরুল ইসলামকে আমরা পেলাম কোন দিন পেলাম? 24শে মে তারিখে, তাই না? 1972 সালের 24শে মে তারিখে। আমি পরপর 3টা দিনকে আমি একটু ক্যাটাগরিক্যালি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করবো। আপনারা সবাই কিন্তু নজরুল সৈনিক না, শুধু প্রত্যেকে নজরুল সেনাপতি আপনারা। কিন্তু আমি অনেক দেরিতে আপনাদের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আপনারা সেনাপতি। কিন্তু 3টা দিন আমরা খেয়াল রাখবো, আগামী বছর থেকে পরপর 3 দিন আমরা পালন করব। এক হলো 23শে মে। 23শে মে কেন? কারণ টানা 39 দিন তিনি মানুষের মুক্তির জন্য, ভারতের স্বাধীনতার জন্য, ব্রিটিশ অপশক্তির বিরুদ্ধে তিনি অনশন করেছেন টানা 39 দিন হুগলি জেলে। এবং 23শে মে তারিখে তিনি সকলের উপর্যুপরি অনুরোধে, সকলের দিকে তাকিয়ে তিনি অনশন ভঙ্গ করেছিলেন 23শে মে তারিখে। দেখেন আল্লাহ কিভাবে মিলিয়ে দেন, মানা কোনো গ্যাপ নাই। কিন্তু 23 তারিখে তিনি অনশন ভাঙলেন, 24 তারিখে স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে আসলেন। তাহলে 23 তারিখকে আমরা পালন করবো বিশেষ করে ওই দিনটাকে স্মরণ করার জন্য, যিনি কোরবানি দিয়েছেন, তার জীবনকে উৎসর্গ করেছেন যে জীবন চলে যাক তিনি মানুষের মুক্তি চান। 39 দিন টানা অনশন করে 23শে মে তারিখে অনশন ভাঙলেন। 24শে মে 1972 স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর হাত ধরে সপরিবারে তিনি বাংলাদেশে আসলেন। বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এটি। আর 25শে মে তো তার জন্মদিন, বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহলে এই 3 দিন ব্যাপী আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপিত হতো, এরকম 3 দিন করে উদযাপিত হতো। 23, 24, 25 হয়তো হতো না, 25, 26, 27 বা যেভাবেই হোক এরকম করে। এবং সারা দেশে কয়েকটি ভেন্যুতে সুনির্দিষ্ট করা থাকতো, ঢাকা, ত্রিশাল, দৌলতপুর, এরকম করে কিছু ভেন্যুতে নির্ধারণ করা থাকতো, যেগুলো রাষ্ট্রীয়ভাবে মহাসমারোহে নজরুল জয়ন্তী উদযাপন করা হতো। আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে বিশ্ববিদ্যালয় আপনারা প্রতিষ্ঠা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে, সেই বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে রবীন্দ্র নজরুল জয়ন্তী। শুধু নজরুল জয়ন্তী না, এটার প্রতিবাদ এখান থেকে হোক। আমি মিস্টার সৌমিত্র শেখর, আপনাকে আমরা মেসেজ দিতে চাই, রবীন্দ্র নজরুল জয়ন্তী, আমরা রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, মাথার তাজ, রবির শিখা, আমরা তাকে শ্রদ্ধা করি। তার জন্মদিন তার জন্মদিনে পালন করুন, তার জন্মদিন তার জন্মদিনে পালন করুন। নজরুল জয়ন্তীর সাথে আপনি কোনো কিছুকে মেলাবেন না, আমরা সেকে বিশ্বাস করি না। নজরুল নজরুলের জায়গা থাকে, নজরুলের সাথে দাঁড়ানোর মতো পৃথিবীতে কোনো কবি আছে কিনা আমার সন্দেহ আছে। নজরুলকে কারোর সাথে মেলাবেন না, দুঃখ লাগে। ঠিক আছে, তাহলে আপনি 25শে বৈশাখ রবীন্দ্র নজরুল জয়ন্তী করেন, সেটা করুন। তাহলে আজকে কেন রবীন্দ্র নজরুল জয়ন্তী একসঙ্গে হবে? নজরুল জয়ন্তী নজরুল জয়ন্তী হবে। আমাদের অর্থের অভাব, আমাদের সামর্থ্যের অভাব, আমাদের সময়ের অভাব, কোনো কিছুরই অভাব নাই আমাদের। নজরুলের জন্য আমাদের কোনো অভাব নাই। তাকে তিনি আমাদের, এটা হেলা ফেলার বিষয় না, তিনি একটা জাতির প্রতীক। তার প্রতি অবমাননা করা
আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার স্বামী। জি, কারণ তিনি জাতীয় কবি। হ্যাঁ, গেজেট হয়নি, এটা ঠিক। আর গেজেটের জন্য যখন আমরা কথা বলি তখন নানান পণ্ডিতেরা নানান রকমের হাস্যকর যুক্তি দেখায়, বলে যে আকাশের তারা, সূর্য, চন্দ্র, তাদের তো গেজেট লাগে না। হ্যাঁ, ওই বাইতুল মোকাররম মসজিদে তো গেজেট লাগে না। এগুলো বাটপারি কথাবার্তা, এগুলো হচ্ছে নজরুলকে অপদস্থ করার জন্য। আমি বলবো গেজেট অবশ্যই করতে হবে, দুটো কারণে করতে হবে। এক হলো তার জাতীয় কবির স্বীকৃতি, এটা তো একটা ডকুমেন্টেশনের ব্যাপার। গভর্নমেন্টের প্রত্যেকটা সিদ্ধান্ত গেজেট আকারে পাবলিশ হয়, এটা কেন হবে না? এটা কেন হবে না? এবং আরেকটি বিষয় হলো জাতীয় কবির প্রতি আমাদের প্রোটোকল কি হবে, তার প্রতি আমাদের দায়িত্ব কি হবে। একটি জাতীয় অনুষ্ঠানে জাতীয় কবি কোথায় থাকবেন সেগুলো নির্ধারণ করতে হবে একটি আইনের দ্বারা। এই কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আসতে পারে না কথাগুলো? এটা তো আইন বিভাগ। এই কারণে আমি কোনোদিন এখানে প্রবেশ করি না, যদিও এখানকার ছাত্র আমি। ইচ্ছা ছিল এখানকার শিক্ষক হোক, কিন্তু বঙ্গবন্ধু যেমন এই ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত হয়েছিলেন, বিতাড়িত হয়েছিলেন, আপনারা জানেন তো। এখান থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, এই ল ফ্যাকাল্টি থেকে। আজকে যেমন বঙ্গবন্ধুকে এখানে ধারণ করা হয়েছে যে না, তিনি আমাদের জাতির পিতা। আমি চাইবো কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধুর কবি, জাতির কবি, জাতীয় কবি, তাকেও যেন এই বিশ্ববিদ্যালয়ে, এই আইন বিভাগে, বিভিন্ন ফ্যাকাল্টিতে যেন তাকে ধারণ করা হয়, দৃশ্যমান করা হয়, তাকে মাটির নিচে যেন শুধু রাখা না হয়। এই বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম, এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার কত স্বপ্ন ছিল, কত কাজ তিনি করেছেন। আমাদের একটু পয়েন্ট অফ অর্ডার একটা কথা বলছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের নামে জগন্নাথ হলে একটা রবীন্দ্র ভবন হয়েছে, কিন্তু নজরুলের নামে কোনো ভবনের নাম নেই। এটা একটা দুঃখের বিষয়। এটা আমি বলেছিলাম যে অন্তত কলা ভবনের নামটা যেহেতু কোনো কারো নামে নেই, এই ভবনটাকে অবশ্যই নজরুলের নামে। এই ফোরাম থেকে আমরা এটা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা জোরালো দাবি পেশ করছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত কলা ভবনের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন করা হোক। কারণ এটা তো ভাই, এটা তো আমার জাতি, এটা স্বাধীন জাতি। স্বাধীন জাতি তার জাতীয় কবির প্রতি দায়িত্ব পালন করবে না? এটা তো দেশদ্রোহিতার শামিল। এটা যদি কেউ না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, তাদের দেশপ্রেম নিয়ে আমরা প্রশ্ন তুলব। তারা কি এই দেশের না অন্য দেশের? প্রয়োজনে তাদের উদ্দেশ্যে আমরা বলবো এই দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে বার করতে হবে। এই দেশে থাকতে হলে কাজী নজরুল ইসলামকে ধারণ করে থাকতে হবে, কারণ নজরুল আমাদের জাতি। তো কাজী নজরুল ইসলামকে আমরা অবশ্যই গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার প্রতি আমাদের প্রোটোকল। দেখুন, জাতীয় কবির তো একটা জাতীয় পর্যায়ে আছে। প্রত্যেকটা প্রোগ্রাম, জাতীয় অনুষ্ঠান শুরু করতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে। আপনারা একমত? জাতীয় কবি। আর কেন আমরা করবো না? কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, পৃথিবীতে অনেক কবি আছেন, তাদের হয়তো গান নাই, কিন্তু আমার প্রিয় ভাই মেহেদী হাসান, তিনি যে কথাটি বলেছেন যে কাজী নজরুল ইসলাম নিজে বলেছেন যে আমি সাহিত্যে কোথায় কি দিয়েছি সেই বিষয়টা আমি বলবো না, কিন্তু সঙ্গীতে আমি যা দিয়েছি তা একদিন যখন সঙ্গীত নিয়ে লেখা হবে তখন আমার কথা বলতে হবে, আমার নাম আসতে হবে। মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেছেন পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে শুধু নজরুলের গানের জন্য। পৃথিবীতে বাংলা গান টিকে থাকবে। বইটা কোথায় পাবো আমরা? নজরুল বিষয়ক সাক্ষাৎকার, নজরুল ইনস্টিটিউট। আরেকটি দুঃখের কথা বলি, যেহেতু নজরুল ইনস্টিটিউট নামটা এসছে, এই নজরুল ইনস্টিটিউট নামটা কেন পরিবর্তন করা হবে? নজরুল প্রেমের কারণে না নজরুলের প্রতি বিদ্বেষের কারণে নামকরণ করা হয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। হোয়াই? তিনি কি কবি? শুধু কবি? যদি কবি লিখতে হয় তাহলে জাতীয় কবি লিখছেন না কেন? তাহলে তো হবে জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট। শুধু কবি কেন? তিনি তো তার নিজের জীবনের শেষ ভাষণে তিনি বলেছেন যে আমি নেতা হতে আসিনি, আমি কবি হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। আমরা তাকে বিদায় করে দিলাম, তাই তো মনে হচ্ছে আমরা বিদায় করে দিচ্ছি। আমরা কবি নজরুল ইনস্টিটিউট কেন হবে? নজরুল ইনস্টিটিউট নামটা স্মার্ট ছিল না, সুন্দর না? কারণ নজরুল ইনস্টিটিউট, নজরুল বললে তো সবকিছুই আসে, তার সঙ্গীত আসে, সাহিত্য আসে, সাংবাদিকতা আসে, রাজনীতি আসে, অর্থনীতি আসে, সবকিছু আসে। আপনারা সবকিছু বাদ দিতে চাচ্ছেন, শুধু কবির মধ্যে তাকে আটকে ফেললেন কেন? আমরা উদাহরণ দিতে পারি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এই নামের আগে কবি লাগাবে কেউ? কবি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় করবে না, কারণ একটা গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। নজরুলকে কেন আমরা একটা গণ্ডির মধ্যে আটকে ফেললাম? তাহলে নজরুল ইনস্টিটিউট, দ্যাট ওয়াজ এ ভেরি গুড নেম, কেন এটা পরিবর্তন করতে হলো? এর পেছনে যে আপনি সময় নষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন এই জনগণের, এর জবাব কে দিবে? একটা নাম যখন পরিবর্তিত হয় এর পিছনে অনেক খরচ হয়।
নজরুল ইনস্টিটিউট হিসেবে থাকবে। আজকে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। দেখুন আজকের এই দিনে 4টি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। এই 4টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে নজরুল সরোবর। নজরুল সরোবর আজকে উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু পত্রপত্রিকায় একটি পত্রপত্রিকায়ও এই শব্দটিকে হেডলাইনে আপনি পাবেন না। আছে বঙ্গবাজার সহ 4টি প্রকল্প উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এটি কি আজকে হ্যাঁ, আছে? আজকে উদ্বোধন করবেন নজরুল সরোবর 4টার মধ্যে একটা। কিন্তু আমাদের সাংবাদিকতার অপসাংবাদিকতা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন, হেডলাইনের মধ্যে নজরুল সরোবরটা তারা আনবে না। অথচ নজরুলের জন্মদিনে এটাই শিরোনাম হওয়ার কথা। এটাই শিরোনাম হওয়ার কথা যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি, আমাদের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে নজরুল সরোবরের উদ্বোধন করছেন। এর চেয়ে বড় সংবাদ কি হতে পারতো আজকে? একটি পত্রিকার মধ্যে শিরোনামের মধ্যে এটি নাই। দুঃখজনক, লজ্জাজনক। আরো লজ্জাজনক দেখুন, আমার বাসা ধানমন্ডিতে। আমি বাসা কেন ধানমন্ডিতে কষ্ট করে করি, থাকি এখানে কেন? কারণ এখানে থাকলে নজরুলের ছোঁয়া পায়। আল্লাহর ওলি, তিনি মানুষের মুক্তির দূত, তার ছোঁয়া পায়, সেজন্য ধানমন্ডিতে থাকি। হঠাৎ করে আজ থেকে বহু বছর আগে যখন এখানকার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সাদিক হোসেন খোকা সাহেব, সেই সময় কিছু কিছু দুষ্ট লোক, সংস্কৃতির এগুলো ক্যান্সার, তারা বলতে লাগলো রবীন্দ্র সরোবর কোথায় আমি খুঁজে পাই না। হঠাৎ দেখি টেলিভিশনে স্ক্রলে, পহেলা বৈশাখের প্রোগ্রাম, স্ক্রলে লেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম সিটি কর্পোরেশনকে, রবীন্দ্র সরোবর নামকরণটি কে করেছে? তারা জানে না, কেউ জানে না, কিন্তু লেখা যাচ্ছে। দেখার কেউ নাই, কেউ দেখার নাই। আমাদের একটা অবৈধ বিষয় প্রচারিত হচ্ছে, কেউ দেখার নাই। এবং অবৈধ একটা বিষয় প্রচারিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে যে এইটা এখন সবার মুখে মুখে যে রবীন্দ্র সরোবরে যাচ্ছি। এটার অফিসিয়াল কোনো বেসিস আমি দেখিনি কোনোদিন, কিন্তু অপপ্রচার প্রচার হতে হতে এটাই এখন স্বতঃসিদ্ধ হয়ে গেছে। এটাই সত্যি হয়ে গেছে, মিথ্যাটাই সত্যি হয়ে যায়। এখন সরকার, এখন দেখুন আরো দুঃখের বিষয়, নজরুল ইনস্টিটিউট, তাদের নজরে আমি আনলাম বিষয়টা যে আপনারা সরকারের কাছে আপনারা দাবি তোলেন যে এটা নজরুলের স্মৃতি বিজড়িত জায়গা, এটা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জায়গা। এটার একদিকে জাতির পিতার বাড়ি, আরেক পাশে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি, একদিকে কাজী নজরুল ইসলামের বাড়ি। এই জায়গাতে হ্যাঁ একটা জিনিসের নামকরণের একটা তো মানে কি বলবো, একটা রিলিভেন্স তো থাকতে হবে, একটা যৌক্তিকতা তো থাকতে হবে রে ভাই। যে এখানে হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, তিনি কিছুদিন ছিলেন, এরকম যদি হয়, হ্যাঁ চা খেয়েছিলেন, তাহলে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এগিয়ে আসবো। আমরাই বলবো যে এখানে একটা নামকরণ করেন। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সিটিতে। এই যে আমার ভাই হুমায়ুন কবির যেটা বললেন যে কয়টা জায়গা, 32টা জায়গা চিহ্নিত করেছেন তিনি, তারা গবেষকরা, যে কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে আছে এই ঢাকা শহরে। আমি তো যেখানে যাই সেখানে পাই কাজী নজরুল ইসলামের স্মৃতি। এই যে রমনা পার্কে কাজী নজরুল ইসলাম নিয়মিত হাঁটাচলা করতেন, তিনি হাঁটাচলা করতেন। কত স্মৃতি আছে। কই রমনা পার্কে তো আমরা নজরুলের একটা ফলক কেউ বসাইতে আসে না। কত স্মৃতি জড়িয়ে আছে নজরুলের, সেখানে নজরুলের নাম লিখে না কেউ। আর কার স্মৃতি নাই তাকে জোর করে এখানে বসানো হয়। এই পরকীয়া আমাদের কোন দিন যাবে? আমাদের সেটাই হলো আমার প্রশ্ন যাদের কাছে। এই পরকীয়া প্রীতি কোন দিন যাবে? আমি আমাকে চিনতে পারছি না, আমার ঘরের মানুষটিকে আমি চিনছি না, আমার বাবাকে আমি সেলফ স্বীকৃতি দিচ্ছি না, আমার বাবাকে আমি বাবা বলছি না। আরেকজনকে বলি যে ও বাবা রে তুমি মোর দাদা, হ্যাঁ হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, হ্যাঁ চাঁদ, হ্যাঁ তারপরে বললাম তুমি মোর দাদা। তুমি আমার দাদা। বাবার এই আকাশ থেকে তোমার আরেকটা জিনিসকে পেরে আনা দরকার। তোমার বাবা তো আছে, তুমি লাওয়ারিস না, তোমার জন্মের একটা ঠিকানা আছে, তোমার একজন জাতীয় কবি আছেন, তাকে তুমি কেন হৃদয়ে ধারণ করতে প্রবলেম না? তোমার জন্মে আমার জন্মের সমস্যা, এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে, জেগে উঠতে হবে সবাইকে। আর জেগে উঠতে হবে আমাদেরকে। নজরুল তো অলওয়েজ এন্টি এস্টাবলিশমেন্ট করি, তিনি সকল শোষকের বিরুদ্ধে কথা বলেছেন। তো কেউ নজরুলের জন্য এসে কাজ করবে। দেখুন দিন শেষে সারাদিন আমরা যে কাজ কর্ম অপকর্ম করি, অনেকে অপকর্ম করে, যাদের ক্ষমতা আছে বিশেষ করে তারা হয়তো বেশি করে। তো দিন শেষে তারাও দেখবেন তারা সাহিত্য প্রেমী, সাহিত্যের খুব সমস্যা, তারা গান শুনে, সবকিছু শুনে, তাদের গান নজরুলের গান। কারণ নজরুলের গান শুনতে গেলে একটা পবিত্র আত্মা লাগবে, সমস্যা। নজরুলের গান শুনতে গেলে পবিত্র আত্মা লাগবে। এবং নজরুল এই কথা বলেছেন যে ভোগ বিলাসে মোদের জীবন করুণামূলক, ভোগ বিলাসী হওয়া যাবে না নজরুলের কবিতা বা গান যদি হৃদয়ে ধারণ করে। এই কারণে তারা এই পথে আসে না। তারা কি করে? তারা বিভিন্ন ক্লাবে যাবে, তারা ড্রয়িং রুমে বসে সেই গান শুনবে, দুলবে, খেলবে, একটা জগতে তারা বিচরণ করবে।
এমন একটা জগতে মিথ্যার প্রহেলিকায় তারা বিচরণ করবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 224 থেকে 227 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কবিদের কথা আলাদা, তারা মিথ্যার এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিচরণ করবে। তবে তারা ব্যতিক্রম, যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে এবং যারা নির্যাতিত হলে বিদ্রোহ করেছে, তারা হলো ব্যতিক্রম। দেখুন এই প্রত্যেকটা বিষয় নজরুলের সাথে মিলে যাচ্ছে। প্রত্যেকটা বিষয় নজরুল তো একটা ছোটখাটো বিষয় না, হেলা ফেলার বিষয় না। নজরুল একটা আদর্শের নাম, একটা প্রতিষ্ঠানের নাম। সুতরাং নজরুলকে আমরা যারা, হ্যাঁ সংখ্যায় আমরা হয়তো কম, কিন্তু এই এক একটা আমরা আমাদের মধ্যে যদি চেতনা, আমাদের মধ্যে যে চেতনা আছে, আমরা কিন্তু একটা সমাজকে বদলে দিতে পারি। কারণ আমাদের সাথে নজরুল আছেন, আমাদের সাথে হাতে টর্চ লাইট আছে, আমরা অন্ধকার দূর করে দিতে পারি। এখন সেই দূর করার কাজটি যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল। কারণ হচ্ছে কি, নজরুলের এই যে দেখুন তার অনেক স্মৃতি, তার অনেক সৃষ্টিকর্ম, সেগুলো কিন্তু অবহেলায় অবজ্ঞায় পড়ে আছে। এই যে ভাই যেমনটি দেখালেন, এত ভুল ভ্রান্তিতে ভরা পাবলিকেশন যদি সামনে আসে তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। ছাপার লেখা মানুষ বিশ্বাস করে, মনে করে এটা সঠিক, এটা সঠিক, কিন্তু মিথ্যা জিনিস আসতেছে, মিথ্যা জিনিস। এক গোলাম মুর্শিদ যে সর্বনাশ করার অপচেষ্টা করেছে কাজী নজরুল ইসলামকে, গোলাম মুর্শিদ, এবং গোলাম মুর্শিদের পেছনে কারা ইনভেস্ট করে আপনারা জানেন। আমরা যদি কোনো পাণ্ডুলিপি তৈরি করি, আপনি নজরুলের উপর গবেষণাধর্মী বই লিখেন, তারা বই ছাপবে না, আপনার বই ছাপবে না, কারণ তাদের এজেন্ডার সাথে যাচ্ছে না আপনার বই। তাদের এজেন্ডার সাথে যখন যায় সেই বই তারা দেখবেন কত সুন্দর করে ছাপে। বিদ্রোহী রণক্লান্ত কারা পাবলিশ করেছে আপনারা বুঝতে পেরেছেন? সেই বিদ্রোহী রণক্লান্ত পড়লে নজরুল সম্পর্কে প্রতিটা ক্ষেত্রে আপনার কনফিউশন তৈরি হবে, যে তার বাবা ঠিক নাই, মা ঠিক নাই, তার কাজ ঠিক নাই, প্রত্যেকটা জায়গায় সে সন্দেহের সৃষ্টি করেছে। এই গোলামের বাচ্চা গোলাম মুর্শিদ, তাকে বাংলা একাডেমি থেকে তাকে পার্সোনা নন গ্রাটা, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিন্তু এই নিউজটা এখন আর গুগলে সার্চ দিয়ে খুঁজে পায় না। তো আপনারা যদি একটু কষ্ট করে এই তথ্যটা নিজেদের কাছে একটু রাখবেন, কারণ হলো যে এরাই কিন্তু দাপটের সাথে সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করছে। কিন্তু এই লোকগুলাকে মাঝে মাঝে যে তারা ভালো সিদ্ধান্তের শিকার হন, বাংলা একাডেমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল, খেলখিল কাজী লিখিতভাবে অভিযোগ করেছিলেন, আমরা সাপোর্ট দিয়েছিলাম যে এই লোকটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এবং অবাঞ্ছিত ঘোষণা করেছিল বাংলা একাডেমি। কিন্তু আস্তে আস্তে করে এগুলো আবার মানুষের আড়ালের বাইরে চলে যাচ্ছে, এরা আবার সামনে চলে আসতেছে। বই মেলাতে এই সমস্ত বই প্রকাশ্যে কেন বিক্রি হয়? বাংলা একাডেমির দায়িত্ব কি? যে লোকটাকে বাংলা একাডেমি অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই লোকের বই মেলাতে কেন বিক্রি করতে দেয়? কেন বিক্রি করতে দেয়? কারণ অনেক মানুষ, নজরুলের প্রতি সবার আবেগ আছে, জানতে চাই নজরুল সম্পর্কে, তারা এসে এই বই, সুন্দর বই দেখে কিনবে। দেখুন ক্যান্সার প্রবেশ করছে কিন্তু আমাদের প্রজন্মের কাছে, এই বই তারা কিনে নিচ্ছে, কারণ বই দেখতে সুন্দর, খুবই সুন্দর। বইয়ের নাম বিদ্রোহী রণক্লান্ত, বইয়ের নামটাই তো একটা খারাপ কথা। উনি কি রণে ক্লান্তি দিয়েছেন, রণে ভঙ্গ দিয়েছেন? বইটার নামই হচ্ছে একটা ভয়ঙ্কর, নজরুলের প্রতি অবমাননা করা, যে বিদ্রোহী রণক্লান্ত। আর নাম ছিল না মহাবিদ্রোহী রণক্লান্ত। এরপরের কথা তুমি বলছো না কেন? আমি সেই দিন হব শান্ত। তোমার মধ্যে যদি নজরুলের প্রতি সামান্যতম ভালোবাসা থাকতো, দেশের প্রতি, মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে তুমি পরের লাইন দিয়ে তুমি শিরোনাম করতা। আমি একটা প্রোগ্রাম করেছি আজকে রাত 11:30টায় চ্যানেল 9-এ, এটা সম্প্রচারিত হওয়ার কথা রাত 7, সেটার নাম দিয়েছি আমি সেই দিন হব শান্ত। নজরুল তো শান্ত হবেন না, নজরুলের যে মিশন তা শেষ হবে না, কেবল সেই দিন শেষ হবে যবে পীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণভূমে রণিবে না। শুধু সেই দিন তিনি শান্ত হবেন, কিন্তু সেই দায়িত্ব সেই দিনই তিনি রণক্লান্ত হবেন, সেই দিন তিনি রণক্লান্ত হবেন, তার আগে না। সেই দিন তার মিশন শেষ হবে, তার তো মিশন শেষ হয়নি। তাহলে তার সম্পর্কে ভুল মেসেজ দিচ্ছে তারা। তাহলে এই কবিকে নিয়ে আমাদের মিশন, তিনি তো আমাদের জন্য রেখে গেছে পতাকা। একজন যখন ইন্তেকাল করেন বা কোনো কারণে শহীদ হন, মারা যান, তাহলে পরের জনকে ধরতে হবে পতাকা। বন্ধুগো তুলসীর তোমারে দিয়াছি পতাকা আমাদের 20 শতাব্দীর। তিনি পতাকা নিয়ে এসেছিলেন। আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন, বিশ্ব তরুণে সারা বিশ্বের যে তরুণ আছে, গেট আছে, সেই গেটে মানুষের জয়গান আমি গেয়েছি। সেই পতাকা, মানুষের জয়গানের পতাকা আমি ধরেছি। সেই পতাকা ধরবার জন্য আমাদের তিনি আহ্বান জানিয়েছেন। তিনি যখন চলে যাবেন আমরা যেন সেই পতাকা ধারণ করতে পারি। আমরা সেই পতাকা ধরেছি, আমরা সেই পতাকা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আমরা মরবো কিন্তু আমরা হারবো না, আমরা লড়াইয়ে আমরা থামবো না। নজরুলকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। এবং নজরুল একটা শক্তি, একটা বিরাট শক্তির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। নজরুলকে ধারণ করলে কোনো লস নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। শিরোপরি মোর খোদার আসন, গাইতারি গান পথ বের করে, যাকে যেখানে রাখা দরকার, বুকে কাবা, চোখে রাসূল এবং উপরে আল্লাহ। এই যে মাত্রা জ্ঞান, নজরুল তো একটা মহাবিস্ময়কর প্রতিভা, মহাবিস্ময়কর। তিনি নিজে তো বিদ্রোহী কবিতা বলেছেন,
মহাবিশ্বের মহাবিশ্বয়। তো নজরুলকে আমরা অনেক বেশি বুঝবার, আমরা তো যতটুকু বুঝেছি এখন প্রচার করার পালা, বুঝাইতে হবে। আপনার যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে হবে যে আপনি নজরুল বুঝেন, তাহলে আপনি ঠিক আছে। নজরুল বুঝেন না, ঠিক আছে, আপনি আসেন, আপনি বুঝু রাফমুখ হয়ে শুদ্ধ হয়ে আপনি বোঝার চেষ্টা করেন। আর নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা, যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। আমরা প্রত্যেক বাঙালি মহামানব হতে চাই এবং বিশ্ব সবাই ঘুম ভাঙাতে চাই সবার। সে কথা নজরুল নিজে বলে গেছেন। সেই নেতৃত্ব দিতে হবে আমাদেরকে, সেই কাজটুকু আমাদের করতে হবে। তাহলে নজরুলের ব্যাপারে আমরা দুটি কথা বলে শেষ করে দিচ্ছি। ময়মনসিংহের মানুষজন আছেন, আমার সভাপতি ভাই ময়মনসিংহের মানুষ, 30 সালের মানুষ, নিউটন ভাই ময়মনসিংহের মানুষ। এখন আপনারা যে কষ্ট করে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন, সেই বিশ্ববিদ্যালয় তো আপনারা জানলেন তো যে রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথে করে, নজরুল জয়ন্তী একসাথে করার সক্ষমতা তাদের হলো না। আফসোস লাগে, আফসোস। আমি নিজে নজরুলের সাথে ময়মনসিংহের যে একটা সম্পর্ক, এটার উপর আমি একটা আর্টিকেল লিখেছিলাম, দৈনিক সংবাদে এটা ছাপা হয়েছিল, যে নজরুলের প্রতি ময়মনসিংহবাসীর দায়, এটা ছিল লেখার শিরোনাম। আমি লেখাটা লিখতে গিয়া স্বাভাবিকভাবেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলাম, যে নজরুল সম্পর্কে কি কি আছে, কিচ্ছু নাই। নজরুলের ওয়েবসাইটে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফ্রন্ট পেজে, হোম পেজে নজরুলের কোনো ছবি আমি পাইনি। এখন আসুন নজরুল বিষয়ক গবেষণা, চক্রবাক বা কি নামে যেন একটা গবেষণা পাই, সেখানে নজরুল বিষয়ক আমি কয়েকটা সংখ্যা সেখানে দেওয়া আছে, আমি দেখলাম নজরুল বিষয়ক কোনো লেখা নাই, লেখা নাই। নজরুল বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হয় তাদের অনেককে তো আমরা ইন্টারভিউ বোর্ডে পাই, যেমন আজকে আমার একটা এরকম ইন্টারভিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক। আমি দুঃখের সাথে আমি খেয়াল করেছি, আমি সরি টু সে, হয়তো আমার ভালো অভিজ্ঞতা হয়নি, খারাপ অভিজ্ঞতাটা হয়েছে আমার। যতজন শিক্ষার্থী আমি পেয়েছি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছেন, তাদেরকে আমি নজরুল বিষয়ে খুব সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তারা কোনো উত্তর দিতে পারে না। আমি তখন আমার ধারণা ছিল যে তাহলে নজরুল পড়ানো হয় না সেখানে, কারণ আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কি কি পড়ানো হয়? যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয়, তাহলে নজরুল বিষয়ক তো কিছু পড়ানোর কথা। তখন আমি ইনফরমেশনটা পেলাম যে 100 নাম্বার নজরুল স্টাডিজ পড়তে হয় সবাই। হ্যাঁ, সব সাবজেক্টে, আমি জানতাম না এটা, সব সাবজেক্টে যে সাবজেক্টে পড়ো তাকে 100 নাম্বার নজরুল স্টাডিজ পড়তে হয়। তাহলে তো চমৎকার কাজ, অসাধারণ কাজ। এখন প্রত্যেক শিক্ষার্থী যদি 100 নাম্বার নজরুল স্টাডিজ পড়ে, তার কি নজরুল বিষয়ক মৌলিক জ্ঞানগুলো তার থাকার কথা না? অবশ্যই থাকবার কথা, কিন্তু থাকে না কেন? যারা পড়াচ্ছেন তারা ঠিকভাবে পড়াচ্ছেন না, তারা এটাকে দায়িত্ব হিসেবে নিচ্ছেন না। তারা যে কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে চাকরি করে বেতন খাচ্ছেন, তারা যে নিজের জীবন, তার পরিবারের জীবন যাপন করাচ্ছেন, সেই কৃতজ্ঞতা বোধও তাদের নাই। তাহলে আমি বলবো, আমি বিনয়ের সাথে বলবো, বিশেষ করে নিউটন ভাইকে বলবো যে একটু কর্তৃপক্ষের সাথে একটু আপনি যোগাযোগ করবেন, যে নজরুল বিষয়ক স্টাডিজ, নজরুল স্টাডিজ সাবজেক্টে কারা পড়ায়, কারা পড়াচ্ছে সেই লিস্ট আপনি নেবেন। বিনয়ের সাথে ভাই বলছি, আসলে কোর্স কন্টেন্টটাই দেখা উচিত, একটু যে বলছেন আমরা কোর্স কন্টেন্টটা দেখা উচিত, যে কি কি পড়ানো। একটু বলতে চাই, আমরা বক্তব্য ক্ষমতা আমার নাই। 100 নম্বর স্টাডিজ এটা বলতেন, এবং আমি আজকে এখান থেকে বেরিয়ে আপনাদের সামনে সৌমিত্র শেখর যিনি আছেন, ওনাকে চিনি, বলবো যে এই কথাগুলো আসছে, আপনি অবশ্যই কালকে থেকে পালন করুন, না করেন সেটা আমরা একদম প্রয়োজন আলাদা করতে হবে। ওইটাও লেখেন, নজরুল জয়ন্তী আলাদা হবে, জাতীয় কবি আলাদা লেখছেন। থ্যাংক ইউ ভাই নিউটন ভাই। আজকে বিসিকে এখনই জানা আছে। 1 মিনিট, ঢাকা বাড়ায় আমি নজরুল রবীন্দ্র যে অনুষ্ঠান করে, আমি এককভাবে নজরুল অনুষ্ঠান করছিলাম। মাশাআল্লাহ, কিন্তু পরবর্তী কমিটি এটা আবার করে একাকার করে। তাহলে দেখুন, নজরুল স্টাডি সরকার সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যাদের দায়িত্ব দিয়েছে, যাদের উপর দায়িত্ব, আমার উপর বিশ্বাস করছে সরকার, আমি কাজটা করছি কিনা। আমি যদি কাজটা ঠিকভাবে করি তাহলে কিন্তু সরকারের স্বপ্ন পূরণ হয়। কারণ ইনভেস্টমেন্ট তো হচ্ছে, সেই শিক্ষক তারা কর্মচারীরা বেতন তো নিচ্ছেন, অবকাঠামো তৈরি হয়েছে, সাবজেক্ট আছে, নিশ্চয়ই পাশও করছে। পাশ না করলে তারা এসে ইন্টারভিউ দিচ্ছে কি করে? তাহলে কি পড়াশোনা করে আসছে, কি পড়াচ্ছে এবং কারা পড়াচ্ছেন, এই বিষয়গুলো আমরা জানতে চাই। প্রাসঙ্গিকভাবে আমি আরেকটা বিষয়, যদি এটা আজকের জন্য রিলেভেন্ট না, তারপর আমি আরেকটা অভিজ্ঞতা, আমার একই রকম দুইটা অভিজ্ঞতা, সেটি হলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু ইসলাম আছে নামের সাথে, আমি সেইখানকার শিক্ষার্থীদেরকে আমি জিজ্ঞেস করি
ইসলাম সম্পর্কে বেসিক, একদম বেসিক, যেটা আপনার বাচ্চা ছেলেমেয়েরা হয়তো পারবে, আপনি সচেতন থাকবেন, তারাও পারবে। কিন্তু আমি খুবই দুর্ভাগ্য আমার যে আজ পর্যন্ত আমি কাউকেই পাইনি যে সন্তোষজনক দু একটা ইনফরমেশন আমি তাদের কাছে পাই, যে পবিত্র কোরআনের সর্বশেষ কোন আয়াতটি নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে ইত্যাদি, হ্যাঁ, সঠিক উত্তর পাই না, বলতে পারে না। তো সেইখানেও কিন্তু একই দুর্ভাগ্য, ইসলামিক স্টাডিজ প্রত্যেককেই পড়তে হয় এক্সেপ্ট নন মুসলিম। নন মুসলিমদেরকে ওই জায়গায় পড়তে হয় বাংলাদেশ স্টাডিজ, কিন্তু আদারওয়াইজ সকল মুসলিম স্টুডেন্টকে কিন্তু ইসলামিক স্টাডিজ 100 নাম্বার পড়তে হয়। তো আমাকে কয়েকজন শিক্ষার্থী আমাকে বলেছে ভাইবা বোর্ডে যে স্যার আপনি যদি অভয় দেন তাহলে সঠিক কথাটা বলি। আমি বললাম বললেন যে সঠিক কথা হলো আমাদেরকে এই কোর্সের শুরুতেই বলে দেওয়া হয় এটা পড়া লাগবে না, এটা এমনি পাস, অটো পাস, এটা হলো অটো পাস, এটা বাধ্যতামূলক না। আমার আশঙ্কা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে এই অপকর্মটাই হচ্ছে কিনা, এই অপকর্মটাই হচ্ছে কিনা যে এটা পড়লেই না পড়লেও পাস, এটা শুধু থাকার জন্য থাকা, এটা যেন না হয়। আজকের এই আয়োজনে আমি থাকতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। আমি নিজের ভাই কিছুটা আমার মনে হচ্ছে মনের মধ্যে অনেক কষ্ট, তো নিজে ওই যে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছে সুখে, আমার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আমি কি করতে পারি? আমি করতে পারি কি, আমি যতটুকু পারি। আল্লাহ আমাদের প্রত্যেককেই কিন্তু যতটুকু সাধ্য দিয়েছেন এই সাধ্যের ভিতরে করতে হবে এই কারণে, কারণ আল্লাহ এই সাধ্যের এই বিষয়গুলো কিন্তু আল্লাহ হিসাব দেবে যে তোমাকে আমি তো এইটুক ক্ষমতা দিয়েছিলাম, এইটুক দায়িত্ব তুমি পালন করেছো। তো আমি যখন জাতীয় রাজস্ব বোর্ডে আমি তখন আমার সুযোগ হয়েছিল, আমি খুব চান্স খুঁজছিলাম যে মিডিয়াতে নজরুল কেন অনুপস্থিত, মিডিয়া, যে মিডিয়ার পায়োনিয়ার হলেন কাজী নজরুল ইসলাম, সেই মিডিয়াতে নজরুল নাই কেন? ওই অর্থে নাই বলতে গেলে একমাত্র তখনকার ডক্টর রফিকুল ইসলাম স্যারের সেই গীতি শতদল ছাড়া আর বেসরকারি টিভিতে তো নাই বলতে গেলে। তো আমি এক ধরনের মানে কি বলবো প্রেশার ক্রিয়েট করে নজরুলের উপর 21 টিভিতে একটা প্রোগ্রাম শুরু করেছিলাম। এগুলা দায়বদ্ধতা থেকে যে যেখানে যতটুকু সুযোগ আছে সেই সুযোগটুকু কাজে লাগাতে হবে। আমার বাড়িতে জায়গা জমি আছে, আমি আমার আব্বাকে, মরহুম আব্বাকে বললাম যে আব্বা আমাকে কিছু জায়গা দেন, আমি নজরুলের নামে একটা স্কুল করবো। আমার সামর্থ্য নাই, কিন্তু জায়গা যদি আপনি দেন আর ছেলে মেয়েরা ক্লাস 5 পর্যন্ত তাদের অন্তত ফাউন্ডেশনটা তাদের নামের সাথে তারা দেখলো যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনে তারা পড়ছে, মনের গভীরে নজরুলের নামটা গেঁথে যাবে, এইটুকু। তো এই চেষ্টাটা আমি করে যাচ্ছি। স্কুলটা আমি 19 সালে 2019 শুরু করে 20 আমরা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম শুরু করেছি। তো চালাইতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ আমাদের তো অবৈধ কোনো অর্থ নেই, কিচ্ছু নেই, কোনো এজেন্ডা নাই। আমাদেরকে অনেক অফার আসছে যে আপনি ওইদিকে কাজ করেন, কোনো কিছুর অভাব হবে না, কিন্তু আমরা তো নিজেকে বিক্রি করার জন্য পৃথিবীতে আসি, বরং অন্যকে মুক্ত করার জন্য পৃথিবীতে এসেছি। আমরা আজাদ করিতে এসেছিল যারা সাথে রয়ে কোরআন, আমরা তো সেই জানি। সুতরাং আপনাদেরও আমি বলবো আপনারা আরো বড় কাজ করছেন। আপনারা অন্যদেরকে বলতে হবে যে যার যতটুকু সামর্থ্য আছে, কারণ এটা কিন্তু নিজের মঙ্গল, এটা আল্লাহ খুশি হবে। মানুষের উপকার করার চেয়ে বড় কোনো ইবাদত কি হতে পারে, তাই না? তো এটা মানুষকে সঠিক পথে আপনি দিক নির্দেশনা দিবেন। সুতরাং যার যতটুকু যেখানে সামর্থ্য আছে আমরা নজরুলকে নিয়ে কাজ করবো। নজরুলকে নিয়ে কেন কাজ করবো? কারণ নজরুল মানুষের জন্য কাজ করেছেন, তিনি নিজের জন্য কিছু করেন না। সবার কথা কইলে তুমি এবার নিজের কথা বলে, তার নিজের কথা তিনি বলেন। বিচারের কথা বলছিলাম, এই কথা বলে আমি শেষ করে দিব। যেহেতু আইন বিভাগ, যাহারা আমার বিচার করিয়াছে ভুল করিয়াছে জানে, তাহাদের তোরে রেখে গেল মোর বিদায়ের গান খানি। তার জীবনের শেষ লেখা গান এটা, যে যাহারা আমার বিচার করিয়াছে ভুল করিয়াছে জানি। তো ব্রিটিশ রাজ যে তার ভুল বিচার করেছিল স্বাধীন বাংলাদেশ ব্রিটিশ সরকারের কাছে, এটা কেন দাবি উত্থাপন করতে পারি না আমরা যে তোমরা এখন ক্ষমা চাও, আমাদের কাছে তোমরা ক্ষমা চাও, তোমরা আমাদের জাতীয় কবির ভুল বিচার করেছিলে, তাকে 1 বছর কারাদণ্ড দিয়ে তোমরা তারপর নির্যাতন করেছিলে। তোমরা প্লেটো, অ্যারিস্টটল, যাদের উপর অন্যায় হয়েছিল, গ্যালিলিও, তাদের পরবর্তীকালে কিন্তু সেই বিচার উইথড্র করে নিয়েছে, 1000 বছর পরে হলো সেই বিচার উইথড্র করে নেয়। সুতরাং আমরা এই ফোরাম থেকে আমরা দাবি করবো বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ তো উইথড্র করা হয়েছে, উইথড্র করা হয়েছে। এইটাও তো করা, সুতরাং এইটাও করতে হবে, এইটাও করতে হবে আমাদের এই ফোরাম থেকে। যেহেতু এটা আইনজীবীদের, আমি বলবো যে সুতরাং এই দাবিটা আমরা পেশ করবো। আমরা ব্রিটিশ হাই কমিশনের কাছে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে তোমরা আমার জাতীয় কবিকে যে ভুল বিচার করেছিলে সেটা তোমরা প্রত্যাহার করে। আমি আর সময় বেশি নেব না, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। একজন শ্রোতা হিসেবে আমার কি বলতে ইচ্ছে করে, আজকের এই 125 বছর পর, 26 বছর পদার্পণে যে জায়গায় আমরা দাঁড়িয়ে, হয়তো 365 দিন পর
আমরা এরকম আরেকটি অনুষ্ঠান সুযোগ পাবো কথা বলার, সেই কথা হয়তো এই আলোচনার টেবিলগুলোতে অন্য কোনো মানুষও থাকবে। কিন্তু আজকে এই জ্ঞান গর্ব মানুষগুলো আমাদের মধ্যে রয়েছে, আমাদের জ্ঞান পিপাসা যেটা আমরা শুনেছি, আমি তো শ্রোতা হিসেবে বলবো আক্ষেপের জায়গায় অনেক কিছু সৃষ্টি হয়েছে। আজকে মানুষের জন্মদিনে সচরাচর যে আনন্দ আয়োজনগুলো হয়, আজকের আলোচনায় কিন্তু সেরকম আনন্দ আয়োজন হয় ঠিক করে ব্যক্তিগতভাবে। নজরুলকে নিয়ে কেন আমরা বারবার এই কালো বিষয়গুলো নিয়ে আসবো? আমরা হাসি কখন হাসবো? সেই হাসি আমাদেরকে প্রকৃত অর্থে হাসতে গেলে আমাদেরকে সঠিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেইভাবে কাজী নজরুল ইসলামকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যিনি এগিয়ে আসছেন এবং সমৃদ্ধ করেছেন, বক্তার বক্তব্যে যে বিষয়গুলো উঠে আসছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা করতে গেলে তিনি বলেছেন তার পিতার আদর্শকে বাস্তবায়ন করতে চান। তার পিতা যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার জীবন দশার শেষ প্রান্তে এসে অনেকগুলো সমৃদ্ধ ইতিহাস আমাদেরকে দিয়ে গেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা সেইভাবে পৌঁছতে পারি, নিশ্চয়ই তিনিও বুঝবেন তার পিতার আদর্শের সঠিক বাস্তবায়ন কবি নজরুলকে সমৃদ্ধ করার মধ্যেও বিদ্যমান রয়েছে। আজকের এই আলোচনা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমাদের মাঝে সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করব কবি নজরুল সাহিত্য মঞ্চের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ সাহেব। সকলকে ধন্যবাদ। আসলে সকাল থেকে একটা দীর্ঘ সময় আর কিছু বলার নেই, তবু আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আজকে আমাদের আমার ছোটকাল থেকে বেড়ে ওঠাটা 30 সালে নজরুলকে দেখে 1990 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ প্রথম যখন রাষ্ট্রীয়ভাবে জন্মদিন উদযাপন করতে ওখানে একটা আয়োজন করছিলেন বিশাল। সেই অনুষ্ঠানটি আমি অত্যন্ত ক্লাস 5 করে পড়ার সময় প্রত্যক্ষ করে নজরুলকে বেড়ে ওঠা থেকে 1995 সালে এই কবি নজরুল সাহিত্য মঞ্চ তৈরি করা হয়েছে। তখন এটা ঢাকা ছিল না, তখন আমি গ্রামে ছিলাম, গ্রাম থেকে এটা পদচারণা হইতো। যাই হোক, তিলে 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 অনেক বড় হয়েছে। এটা আমাদের 2019 সালে সম্ভবত আমাদের 2019 সালে আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ওনাকে আমাদের একটা অনুষ্ঠানের প্রধান অতিথি করে আমি বলছিলাম পাশে বসে যে স্যার আপনি আইনজীবীদের নেতা, আমি আইনজীবীদের কথা বলবো না, আমি বলবো আপনি নজরুলের বিষয়টা যে ওনার সাংবিধানিক স্বীকৃতিটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু আলোচনা করতে যদি স্যার একটু এনে দিতেন, তাহলে আমাদের কনসার্ন ধন্য হতো, আমরা ধন্য হতাম, ধন্য হতো নজরুল ভক্ত জাতি। তিনি বলেছিলেন যে আমি করবো, কিন্তু পরে বাঁচতে পারেন নাই, চলে গেছেন। কিন্তু ওরকম কাছাকাছি পৌঁছার মতো লোক আমরা পাচ্ছি না। আমরা পথে ঘাটে মাঠে বলে যাচ্ছি, কিন্তু এটা জায়গা মতো না পৌঁছা পর্যন্ত হয়তো ওইভাবে এই বাস্তবায়ন করাটা খুব কঠিন হবে। তবে আমাদের নেক্সট কিছুদিনের মধ্যেই 350 জন এমপির কাছে আমরা একটা স্মারকলিপি দিব, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিব এবং ওই কপিটা 350 জন এমপির কাছে দিব, যাতে এই বিষয়টাকে খুব আলোড়ন এবং খুব নাড়া দেয় এই বিষয়টা। তবে আজকে যে আমার ভিতরে যে সমৃদ্ধ হয়েছে, খুব যে জাগৃত হয়েছে জিহাদুদ্দিন সাহেবের স্যারের বক্তব্যের মাধ্যমে, যে আসলে নজরুল যে খুব এবং সংগ্রামের মধ্য দিয়ে বেশ বেড়ে উঠছেন, আসলে নজরুল বক্তব্য ঠিক সেই রকম। এই যে এতগুলি জায়গা অসঙ্গতি, এতগুলি চাওয়া পাওয়ার যে আমাদের অসঙ্গতি, এতগুলি চাওয়া পাওয়ার মধ্যে যে ফারাক, এইগুলো কে করবে? এত কেন? যার নামে হওয়ার কথা তার নামে হচ্ছে না, যার নামে নয় তার নামে দিয়ে দিচ্ছে, যার পকেটের টাকা সেখানে আরো নিচ্ছে, যার পকেটে টাকা নেয় সে পাচ্ছে না। এইটা কেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নামের বিশ্ববিদ্যালয়, ওনার বিশ্ববিদ্যালয়, ওনার জন্মদিন হবে, ওইখানে রবীন্দ্রনাথ কেন? একজন সৌমিত্র শেখর, উনি ওই বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছেন, তাহলে এরকম সিদ্ধান্ত নেবেন উনি? কিন্তু আমাদের জায়গা থেকে তো আমরা এই প্রতিবাদই করতে পারি, কিন্তু এইটাকে আমরা ঘৃণা জানাই এবং ধিক্কার জানাই। জাতীয় কবির জন্মদিনই পালিত হবে, রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হোক 25শে বৈশাখ, আমাদের কোনো আপত্তি নাই। এটার সাথে ওইটা কেন? এটাকে ধিক্কার জানাই। এবং উনি সৌমিত্র শেখর, উনি যেই হোক না কেন, কিন্তু এই কাজটা ঠিক করেন নাই। আমাদের হাজারো কোটি নজরুল ভক্তদেরকে হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছে। এই কাজটি শুধু ওইখানে না, অনেক জায়গায় হচ্ছে, কিন্তু কেন? আমার বারবার প্রশ্ন একটাই। আমি স্যারের অনেকের কথা বলছেন, আমাদের কি হবে সেটা আমরা জানি না। আমাদের বিষয় 1941-42 সালে যখন নজরুলকে পক্ষাঘাতগ্রস্ত করালো, আঘাতের কারণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হলেন, তারপরে 53 সাল পর্যন্ত চিকিৎসা হচ্ছে। তৎকালীন কাগজপত্রগুলি প্রত্যক্ষ করে দেখা যায় যে ওই সময় তিনি আঘাতের ফলে সেই পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। অর্থাৎ 36টি বছর, 41-42 সাল থেকে 76 সাল পর্যন্ত 36টি বছর তার 34
অত বছর পর্যন্ত তাকে আমাদের বাংলা সাহিত্য থেকে দূরে সরে রাখা হলো। কিন্তু কারা রাখলো, কি জন্য রাখলো? যেহেতু এটা ব্রিটিশ উপনিবেশ ছিল, তাই ভারত, বাংলাদেশ এবং ব্রিটিশ একটা যৌথ কমিশন করে একটা বিচার করা হোক। 100 বছর পরে হোক, 500 বছর হোক, একটা বিচার হওয়া দরকার। তো এমন একটা লোকের এইভাবে আমাদেরকে, হাজারো লোক মারলে সমস্যা হয় না বা মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে না, কিন্তু একটা লোক দ্বারা কোটি কোটি লোক উপকৃত হয়। ওরকম একজন লোক, ওনাকে এইভাবে তারা এই করলো, কারা করলো, কেউ করলো। এই বিচারটা আমরা কনসার্নের পক্ষ থেকে অনেকদিন আগে থেকে দাবি করতেছি এবং বলে আসছি। আমাদের বলার বিষয়টা হলো এরকম যে, আরেকটা বিষয় হলো আমাদের বারবার একটা কথায় আসতে হয় যে 2জন বাঙালি মূলত আমাদের জাতীয় কবিকে চিনতে পেরেছেন। একজন হলো আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর পর স্যার একটা কথা বলছেন, 23, 24, 25 আগামী বছর থেকে আমাদের 3 দিনব্যাপী প্রোগ্রাম হবে এবং আমরা করবো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই আগস্ট মাস 75 সালে বঙ্গবন্ধু সপরিবারে নৃশংসভাবে সাদারণ করলেন। কিন্তু ওই 75 সালে 76 সালে আগস্ট মাসে আবার আমাদের জাতীয় কবি চলে গেলেন। একটা যে সদৃশ, একটা যে মিল, অপার মিল, মনের মিল, এটা একটা বিশালভাবে আছে। কাজেই আমি বলবো আপনাদের সবাইকে যে আমরা সবাই একত্রিত হয়ে চলবো এবং নজরুলের আদর্শ, নজরুলের বিষয়গুলো আমি আমাদের এই স্যার সহ আমরা আমাদের সাথে আমাদের বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য যে অভিজ্ঞতাগুলি নেওয়া দরকার সেগুলি। আর একটা হলো, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য কি কি বিষয়গুলো আমাদের দরকার এবং সারা পৃথিবীতে কোন কবিকে কিভাবে দেওয়া হচ্ছে সেমিনার করতে চেয়েছিলাম এই গত বছর সম্ভবত। তখন যে কোনো কারণে এটা করা গেল না, কিন্তু আমি চাইছিলাম যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের যারা চেয়ারম্যান আছে ওনাদেরকে উপস্থিত এবং আমাদের সুপ্রিম কোর্ট বা কাউন্সিলের যারা এই আইন অঙ্কনের সবাইকে নিয়ে একটা প্রস্তাবনা তৈরি করা যে কি কারণে হবে না, কি কারণে করা হচ্ছে, কোথায় বাধা না, এইগুলি করার জন্য আমরা একটা আন্তর্জাতিক সেমিনার আয়োজন করবো। ইনশাল্লাহ সবাই যদি একটু সহযোগিতা করেন আমরা এই পথেই হাঁটবো। আজকে আর বেশি কিছু বললাম না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ সময়ের আর আমরা দীর্ঘায়িত করি না। আজকে এই বলে আজকে আমাদের নজরুলের যে আমাদের আলোচনা সভা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম ও কনসার্ট শীর্ষকে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার শেষে আমাদের যে সঞ্চালক আছে